আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইকোনমিক থট ক্লাসের 18তম ক্লাসে সবাইকে স্বাগত। I begin in the name of Allah, the most gracious and the most merciful. আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারছি। সো আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাই ইকোনমিক থটের আজকে 18তম লেকচার। খুব ভালো করে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে ক্লাসটা করার আমরা সবাই চেষ্টা করব। ঠিক আছে, সবাই একজন একটু রেসপন্স করেন, সাউন্ড শোনা যায় কিনা, স্লাইড দেখা যায় কিনা, তারপর আমি শুরু করব। কথা শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ, কথা শোনা যায়? স্যার আসছে বাট মিউট করা। স্যার হ্যাঁ, স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা না কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, এখন দেখেন কি অবস্থা, শোনা যায়? নেটওয়ার্কে যান, আমার এখানে তো ফুল স্যার নেটওয়ার্ক। এখনো এখনো কেটে কেটে আসছে, কিন্তু আমি তো আপনাদের কথা শুনছি, আপনারটা তো কেটে কেটে আসছে না। যাই হোক, না স্যার এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক ঠিক আছে, তাহলে আমি মিউট করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা সুন্দরভাবে ক্লাসটা করে ফেলেন। আজকে 18তম লেকচার, আমরা রিঅ্যাকশন এগেইনস্ট ক্লাসিক্যাল আইডিয়াস এর উপরে যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো নিয়ে মোটামুটি আমরা কাজ করব। গত ক্লাসে অনেকগুলো নিয়েই আমরা শুরু করেছি। যাই হোক, বুক রেফারেন্স কোন বইগুলো আমরা ইউজ করব, একটা হচ্ছে বক-এম 1991 ইকোনমিক থিওরি ইন retrospect 5th edition Cambridge University Press, Nagashiti History of Economic Theory North Holland, Eckland R. Hebat A History of Economic Theory and Method McGraw-Hill, Scamter J. A History of Economic Analysis Oxford University Press, Snowden, Bray, 1994, A Modern Guide to Macroeconomics and Introduction to Completing Schools of Thought. তো আজকের লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো, বা আজকের লেকচারের পরে আমরা কিভাবে উপকৃত হতে পারবো বা কোন বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো সেটা এখনই দেখছি। স্কলাস্টিক ইকোনমি বলতে কি, স্কলাস্টিক না, সোশ্যালিস্টিক ইকোনমি, সমাজতান্ত্রিক ইকোনমিটা কি সেটা সম্বন্ধে আমরা ধারণা পাবো। সমাজতান্ত্রিক ইকোনমি এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা পাবো। হাউ বেসিক ইকোনমিক প্রবলেমস আর সলভড ইন সোশ্যালিস্টিক সিস্টেম, সোশ্যালিস্টিক সিস্টেমে কিভাবে বেসিক ইকোনমিক প্রবলেম গুলা কি হয় সলভ করা যায় বা সলভ হয় সেটা সম্পর্কে আমরা পরিপূর্ণ কি পাবো, পরিপূর্ণ ধারণা পাবো যে সমাজতান্ত্রিক অর্থনীতিতে কিভাবে মৌলিক অর্থনৈতিক যে সমস্যা আছে সেই সমস্যাটা সলিউশন হয়। এছাড়াও বেসিক ইকোনমিক্স ল অফ সোশ্যালিস্টিক ইকোনমির যে কিছু আইন কানুন আছে সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। তাছাড়া ডিস্টিংগুইশ বিটুইন ক্যাপিটালিস্ট এন্ড সোশ্যালিস্টিক ইকোনমি, ক্যাপিটালিস্টিক এবং সোশ্যালিস্টিক ইকোনমির মধ্যে পার্থক্য আমরা জানতে পারবো। হুইচ ওয়ান ইজ সুইটেবল ফর বাংলাদেশ বিটুইন দিস টু, এই সোশ্যালিস্টিক এন্ড ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে কোনটা বাংলাদেশের ক্ষেত্রে কি প্রযোজ্য।
সেটা সম্পর্কে আমরা বিস্তর ধারণা পাবো। নাম্বার 7, মিক্সড ইকোনমিক সিস্টেম, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা কি? ক্যারেক্টারিস্টিক অফ মিক্সড ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 9, হাউ বেসিক ইকোনমিক প্রবলেম ক্যান বি সলভড ইন মিক্সড ইকোনমিক সিস্টেম। মিক্সড ইকোনমিক সিস্টেমে কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায় সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। ইসলামী ইকোনমিক্স, ক্যারেক্টারিস্টিক অফ ইসলামী ইকোনমিক্স। সো ক্যারেক্টারিস্টিক ইসলামী অর্থব্যবস্থা বলতে কি বুঝো? ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানবো। চলে যাই ইকোনমিক সিস্টেম, কনসেপ্ট অফ সোশ্যালিস্টিক ইকোনমি। সোশ্যালিস্টিক যে ইকোনমিটা আছে সেই ইকোনমি কি বলে বা সেই ইকোনমির বৈশিষ্ট্যগুলো কি কি একটু খেয়াল করি। এর আগে আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমি পড়েছি। ক্যাপিটালিস্টিক ইকোনমি কি জিনিস ছিল? পুঁজিবাদী অর্থনীতি। সেই পুঁজিবাদী অর্থনীতি সম্পদের মালিকানা হচ্ছে বেসরকারি কর্তৃপক্ষ, মানে সম্পদ বেসরকারি খাতে মালিকানা, সম্পদের মালিকানা বেসরকারিধীন, এবং সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সরকার ইচ্ছা করলে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতো না। কিন্তু সোশ্যালিস্টিক ইকোনমি, এখানে সব ধরনের অর্থনৈতিক কাজকর্মের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে। তাকে কেন্দ্রীভূত বা সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। সাধারণত এরূপ অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ রাষ্ট্রের বা সরকারের পক্ষে কোন কোন দ্রব্য সেবা কি কি পরিমাণে এবং কোথায় উৎপাদন হবে তা নির্ধারণ করে। আবার দ্রব্য সেবা উৎপাদনের জন্য সম্পদের বন্টন এবং উৎপাদিত পণ্য ও সেবার বন্টনও কি করে? একই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। এজন্য যে অর্থনীতিতে কোনো বিশেষ কর্তৃপক্ষ দেশের সম্পদ, পণ্যের উৎপাদন এবং বন্টন সহ যাবতীয় অর্থনৈতিক কাজ নিয়ন্ত্রণ করে তাকে কমান্ড বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। কমান্ড বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। ঠিক আছে? তো সোশ্যালিস্টিক ইকোনমি যেটা, সেই অর্থনীতিতে সবকিছুর মালিকানা থাকবে কেন্দ্রীয় কর্তৃপক্ষের আন্ডারে। সবকিছুর মালিকানা, এখানে বেসরকারি কোনো মালিকানা থাকবে না। টোটালি কোন দ্রব্য কি পরিমাণে কোথায় উৎপাদন হবে এটা নির্ধারণ করবে সরকার। হ্যাঁ, দ্রব্য সেজা যে বন্টনটা হবে, দ্রব্য সেটা উৎপাদন, ভোগ, বন্টন, এটা টোটালটাই সরকার কর্তৃক নির্ধারিত হবে। তো এই ধরনের অর্থনীতিতে কোনো বিশেষ কর্তৃপক্ষ দেশের সম্পদ, পণ্যের উৎপাদন এবং বন্টন সহ যাবতীয় অর্থনৈতিক কাজ নিয়ন্ত্রণ করে। তো সেটাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হয়। ঠিক আছে? এখন আসছি সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। একটু খেয়াল করি। সমাজতান্ত্রিক অর্থনীতির মূল কাজই হচ্ছে সমাজের ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে? সমাজের ওয়েলফেয়ার, সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণ। সো এখানে শ্রেণী শোষণ নাই। সো সমাজতন্ত্রে শ্রেণী আছে, তবে পরস্পর বিরোধী নয়। মানুষ কর্তৃক মানুষের বা এক শ্রেণীর কর্তৃক অন্য শ্রেণীর উপর শোষণ নাই। দাসপ্রথা, সামন্তবাদ ও পুঁজিবাদে শ্রমিক শ্রেণী, মেহনতি মানুষ শোষিত হয়। সমাজতন্ত্রের অধীনে এরূপ সর্বহারা শ্রেণী শোষিত হয় না। এই শ্রেণী রাষ্ট্রীয় ক্ষমতায় অবস্থান করে। এদের উৎপাদনের উপর কেউ ভাগ বসাতে পারে না। সমাজতান্ত্রিক ব্যবস্থায় উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই। কেউ ব্যক্তিগত মুনাফার আশায় উৎপাদন করতে পারে না, যেটা আমি আগেই বলছি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো শ্রেণী, নন এক্সিস্টেন্স অফ ক্লাস এক্সপ্লোশনস, যৌথ ও রাষ্ট্রীয় মালিকানা, স্টেট এন্ড কালেকটিভ ওনারশিপ। সমাজতন্ত্রে উৎপাদনের যাবতীয় মালিকানা দুই ধরনের হয়। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, একটা হচ্ছে যৌথ মালিকানা, মানে কোনো ব্যক্তিগত মালিকানার কোনো স্থান নাই। যেমন ভূমির উপর রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি যৌথ সামাজিক মালিকানাও থাকে।
কৃষকরা যৌথ শ্রমের ভিত্তিতে উৎপাদনে অংশগ্রহণ করে এবং শিল্প কারখানা সহ অন্যান্য খাতের মালিকানা থাকে মূলত রাষ্ট্রের হাতে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ সামাজিক মালিকানাও থাকে। সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে সীমিত ব্যক্তিগত মালিকানা থাকতে পারে। উদাহরণস্বরূপ বসতঘর নির্মাণের জন্য একখণ্ড জমি বা একটি ছোট সবজি বাগান, 2টি গবাদি পশু ইত্যাদি। এরূপ সম্পদ সরকার বা কেন্দ্রীয় কারখানা কর্তৃক শ্রমিকের মধ্যে বন্টন করা হয়, তবে এগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকরা পণ্য বা উৎপাদন বাজারে উল্লেখযোগ্য কোনো প্রভাব বিস্তার করতে পারে না। 3 নাম্বার হচ্ছে অবাধ প্রতিযোগিতা নাই। সো নো এক্সিস্টেন্স অফ ফ্রি কম্পিটিশন। তো সমাজতন্ত্রে কোনো অবাধ প্রতিযোগিতা নাই। কোনো প্রতিষ্ঠান পণ্যের দাম নির্ধারণ করতে পারে না। পণ্য উপকরণের দাম নির্ধারণ করে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। আবার কোনো প্রতিষ্ঠান নিজের ইচ্ছামতো উৎপাদন বা কারবারের পরিসর বাড়াতে বা কমাতে পারে না। সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণের জন্য পরিকল্পিত উপায়ে বিভিন্ন খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কাজেই সমাজতন্ত্রের উৎপাদনের লক্ষ্য সমাজের কল্যাণ বাড়ানো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা নয়। নাম্বার 4, কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী বন্টন। সমাজতন্ত্রে প্রত্যেকে তার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ করে, কিন্তু কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী মজুরি পায়। প্রত্যেকের কাজের যোগ্যতা ও কাজের ক্ষেত্র বা প্রকৃতি এক নয়, ফলে সবার মজুরি একরকম হয় না। সমাজতান্ত্রিক সমাজে তাই শোষণ না থাকলে আয় বন্টনের অসমতা থাকে। এরূপ অসমতার মাত্রা ও পরিধি কম হয়। নাম্বার 5, স্বতঃস্ফূর্ত উৎপাদন ব্যবস্থা। স্বতঃস্ফূর্ত উৎপাদন ব্যবস্থা, spontaneous mode of productions। তো সমাজতন্ত্রে উপকরণের সামাজিক মালিকানায় উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে কি থাকে, বিরোধ দূর হয়, এদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এই জন্য সমাজতন্ত্রে উৎপাদন শক্তি সর্বোচ্চ মাত্রায় সুষ্ঠু ও পূর্ণভাবে বিকাশ লাভ করে। উৎপাদন ব্যবস্থা তাই গতিশীল হয়। নম্বর 6, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্যের সমন্বয়, কোঅর্ডিনেশন অফ সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল অবজেক্টিভস। সমাজতন্ত্রে রাষ্ট্রীয় পরিচালনায় উৎপাদনের লক্ষ্য থাকে সমাজের কল্যাণ বাড়ানো, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা নয়। সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা পরিকল্পিত ও সঙ্গতভাবে ব্যক্তি ও সামাজিক স্বার্থের মধ্যে সমন্বয় করা হয়। সমাজের সব সদস্যদের চাহিদা পূরণের জন্য উৎপাদন করা সমাজতন্ত্রের মূলনীতি। সমাজ যখন সামর্থ্য অনুযায়ী উৎপাদন ও বন্টনের নিশ্চয়তা বিধান করে, তখন ব্যক্তিগত সামাজিক স্বার্থের মধ্যে কি হয়, ঐক্য প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ, সেন্ট্রাল প্ল্যানিং অথরিটি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সব ধরনের অর্থনৈতিক কাজকর্ম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। দ্রব্য ও সম্পদের বন্টন মূলত এই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। নাম্বার 8, সামাজিক নিরাপত্তা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে জনগণের বিভিন্ন মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি রাষ্ট্রীয়ভাবে পূরণ করা হয়। এক কথায় এরূপ অর্থনীতিতে জনগণ বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তার বলয়ে সুরক্ষিত থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক স্টেবিলিটি। সব ধরনের অর্থনৈতিক কাজকর্ম পরিলক্ষিত উপায়ে পরিচালিত হয় বলে সমাজতান্ত্রিক অর্থনীতিতে সাধারণত বেকারত্ব, মন্দা, মুদ্রাস্ফীতি ইত্যাদি ধরনের সমস্যার সৃষ্টি হয় না, অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয় এবং বজায় থাকে। তো আমরা পরের স্লাইডে চলে আসি। হাউ বেসিক ইকোনমিক প্রবলেম আর সলভড ইন সোশ্যালিস্টিক ইকোনমি। সোশ্যালিস্টিক ইকোনমিতে কিভাবে বেসিক ইকোনমি প্রবলেম গুলা সলিউশন হয় সেটা আমরা দেখব। আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি? আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো হচ্ছে কি উৎপাদন করা হবে,
কিভাবে উৎপাদন করা হবে আর কার জন্য উৎপাদন করা হবে, আর উৎপাদন ক্ষেত্রে সম্পদ দক্ষভাবে ব্যবহার হচ্ছে কিনা। সো এটাই হলো বেসিক ইকোনমিক প্রবলেম। সো সমাজতান্ত্রিক অর্থনীতি এখন এই বেসিক ইকোনমিক প্রবলেম কিভাবে মিট আপ করে এখন আমরা দেখব। একটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বা সমাজতান্ত্রিক অর্থনীতিতে একজন একনায়ক থাকতে পারেন। বিকল্পভাবে এরূপ অর্থনীতিতে একনায়ক একটি পরিকল্পনা কমিটি নিযুক্ত করতে পারেন। কোন কোন দ্রব্য উৎপাদন হবে সে ব্যাপারে একনায়ক বা তার মনোনীত কমিটি সরাসরি হস্তক্ষেপ বা সিদ্ধান্ত প্রদান করেন। এক কথায় সমাজতান্ত্রিক অর্থনীতিতে এক বা একাধিক কেন্দ্রীয় কর্তৃপক্ষ উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে কাজের পরিমাণ যোগ্যতা অনুযায়ী দ্রব্য সামগ্রী বন্টন করা, প্রত্যেক নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে দ্রব্যের আকারে কি পায়, মজুরি পায়। বিশুদ্ধ সমাজতন্ত্রে সাধারণত শ্রমিকের অনুকূলে দ্রব্য সমূহ বন্টন করা হয়। রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত দোকান থেকে কুপনের মাধ্যমে উৎপাদিত দ্রব্য সামগ্রী বন্টন করা হয়। উৎপাদন ও বন্টন ক্ষেত্রে দক্ষতা ও প্রবৃদ্ধি অর্জনের জন্য কোনো পরিকল্পনার সাহায্য নেওয়া হয়। এই ব্যাপারে মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর কি করা হয়, জোর দেওয়া হয়। তো বেসিক ইকোনমিক ল অফ সোশ্যালিস্টিক ইকোনমি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থনৈতিক নিয়ম, সেগুলো আমরা দেখব। নাম্বার 1, উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়। উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়। সমাজতান্ত্রিক ক্ষেত্রে উৎপাদনে জনগণের জৈবিক ও সাংস্কৃতিক প্রয়োজন মেটায় এবং সমাজতন্ত্র নির্মাণের লক্ষ্য সামনে রেখে চলে। সমাজতান্ত্রিক উৎপাদন সম্পর্ক যত বেশি শক্তিশালী এবং প্রসারিত হয়, শিল্পের অগ্রগতিও তত দ্রুত হয়। আধুনিক যন্ত্রপাতির পরিচালনার সুবিধা থাকায় এরূপ লক্ষ্য অর্জন করা কি হয়, সম্ভব হয়। শিল্পের প্রসারের ফলে পুঁজিতান্ত্রিক চক্রের গতি বন্ধ হয়ে যায়, ফলে অতি উৎপাদনের সংকট দেখা দিতে পারে না। কোথায় দেখা দিতে পারে না? সমাজতান্ত্রিক অর্থনীতিতে। ঠিক আছে, সমাজতান্ত্রিক অর্থনীতিতে দেখা দিতে পারে না। যাক, এটা একটা ভালো কথা, কেন অতিরিক্ত যদি আমাদের হয়, তাহলে মুদ্রাস্ফীতি সহ আর অনেক কিছুর সৃষ্টি হতে পারে। তো সমাজতান্ত্রিক ক্ষেত্রের পাশাপাশি যতদিন ক্ষুদ্র পণ্য উৎপাদন ও পুঁজিতন্ত্র চলতে থাকে, ততদিন সমাজতান্ত্রিক অর্থনৈতিক নিয়মের সীমাবদ্ধতা দূর হয় না। সমাজতান্ত্রিক ক্ষেত্রে 4 দেয়ালের মধ্যে এসব নিয়ম কানুন চলতে থাকে। 4 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক খাত নেত্রী স্থানীয় ভূমিকা নিলেও জাতীয় অর্থনীতিতে সমাজতন্ত্রের অংশ ক্রমশ বর্ধমান হলে সমাজতন্ত্রের মৌলিক অর্থনৈতিক নিয়ম সমগ্র অর্থনীতিতে ক্রমান্বয়ে শক্তিশালী হয়। 5 নম্বর, অর্থনীতির পরিকল্পিত সমানুপাতিক উন্নয়ন সমাজতন্ত্রের বৈষয়িক অনিয়ম সমাজতন্ত্রের বৈষয়িক অর্থনৈতিক নিয়ম। কি বলছি একটু লাইনটা খেয়াল করি। অর্থনীতির পরিকল্পিত সমানুপাতিক উন্নয়ন সমাজতন্ত্রের বৈষয়িক অর্থনৈতিক নিয়ম। এরূপ নিয়ম প্রয়োগ করে সমাজতান্ত্রিক সমাজ অর্থনীতির পরিচালনায় বেশি সাফল্য লাভ করে। সমগ্র অর্থনীতিতে পরিকল্পিত সংগঠনের প্রয়োজন। পরিকল্পিত সমানুপাতিক উন্নয়নের নিয়ম প্রকাশ পায়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অব্যাহত প্রবৃদ্ধির হার অর্জনের জন্য উৎপাদনের উন্নয়নমূলক শাখাগুলোকে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করা হয়। পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন এবং সমাজতন্ত্রের বৈষয়িক ও কারিগরি বুনিয়াদ গড়ার জন্য সামাজিক উৎপাদনের কাঠামো সমান পর্যায়ে উন্নত করা বিশেষ করণীয় কাজ। 7 নম্বর হচ্ছে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন সতর্ক ব্যবস্থাপনা ছাড়া কোন অবস্থায় চিন্তা করা নিরর্থক। তার মানে কি, আমার উন্নয়নে যদি আমি সতর্ক ব্যবস্থা না নিই, তাছাড়া উন্নয়ন সুন্দরমতো পরিচালিত হবে না। সমাজতান্ত্রিক অর্থনীতির প্রকৃতির থেকে মিতব্যয়িতার প্রয়োজন এবং তার সম্ভাবনা লক্ষ্য করা যায় মার্ক্সবাদ লেনিনবাদের প্রতিষ্ঠা সমাজতন্ত্র শ্রমের মিতব্যয়িতার
গুরুত্বপূর্ণ নীতির কথা জোর দিয়ে বলেছেন। 8 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক ক্ষেত্রসমূহে শ্রম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মূল্যের নিয়ম কার্যকর থাকে না, এর বদলে নতুন উৎপাদন সম্পর্কের ভিত্তিতে নতুন নিয়ম লক্ষ্য করা যায়। একে কাজ অনুযায়ী বন্টনের নিয়ম বলে। এই নিয়ম অনুসারে প্রত্যেক শ্রমিক তার শ্রমের পরিমাণ অনুযায়ী কি পাবে, পারিশ্রমিক পায়। মজুরি শ্রমের পরিমাণ অনুযায়ী কি করা হয়, নির্ধারণ করা হয়। এরপর আমরা দেখব যে ক্যাপিটালিস্টিক এন্ড সোশ্যালিস্টিক যে ইকোনমি রয়েছে, এই দুই ইকোনমির মধ্যে পার্থক্য। ঠিক আছে, ক্যাপিটালিস্টিক এবং সোশ্যালিস্টিক ইকোনমির মধ্যে পার্থক্য। সমাজতন্ত্রে পুঁজিবাদ থেকে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো 5 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ। একটু খেয়াল করি, সমাজতন্ত্রের সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এখানে কমিউনিস্ট পার্টির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। ফলস্বরূপ সর্বহারা শ্রেণী রাষ্ট্রীয় নেতৃত্বের সর্বস্তরে অবস্থান করে। পুঁজিবাদী সমাজে গণতন্ত্র আছে, তবে সেখানে মুষ্টিমেয় লোক রাষ্ট্রীয় ব্যবস্থা নিজের স্বার্থে কি করতে পারে, ব্যবহার করতে পারে। নাম্বার 2, উৎপাদনের উপায়সমূহের মালিকানা। একটু খেয়াল করি, উৎপাদনের উপায়সমূহের উপর সমাজতন্ত্রে পুঁজিবাদের মতো কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। সমাজতন্ত্রের ব্যক্তিগত মালিকানায়, কিন্তু ক্যাপিটালিস্টিক ইকোনমি পুঁজিবাদে ব্যক্তিগত মালিকানা থাকে। পুঁজি এবং ভূমি সহ প্রায় সব প্রাকৃতিক সম্পদ, শিল্প, কারখানা, ব্যাংকিং, ফাইন্যান্স, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ইত্যাদি সামাজিক মালিকানা সমাজতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। সমাজতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তোমার আপনাদের সামাজিক মালিকানা। এরপরে রয়েছে জাতীয় আয় বন্টন। খেয়াল করি, সমাজতন্ত্রের সম্পত্তি আয় অর্থাৎ খাজনা, সুদ, মুনাফা অপসারিত হয়। মজুরি আয় বা অর্জিত আয় প্রত্যেকের কাজের গুণ ও পরিমাণ অনুযায়ী বন্টিত হয়। কিন্তু পুঁজিবাদে সমাজের সব লোক রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সমান অধিকার পায় না। যোগ্যতা অনুযায়ী সকলের কাজ পাওয়ার নিশ্চয়তা থাকে না। 4 নাম্বার হচ্ছে উৎপাদন শক্তি ও উৎপাদনের মধ্যে সম্পর্ক। সমাজতন্ত্রে উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে কোনো বিরোধ থাকে না। এদের মধ্যে সুসম্পর্কের ফলে মানুষ কর্তৃক শোষণের কোনো সুযোগ থাকে না। পুঁজিবাদে এই সম্পর্ক মীমাংসার অযোগ্য। বিকেন্দ্রীয় বনাম কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে সমাজতন্ত্রের স্বয়ংক্রিয় বাজার প্রক্রিয়া প্রথম দিকে অস্বীকার করা হলেও বর্তমানে নিয়ন্ত্রিত ভাবে অনুসরণ করা হয়। তবে পুঁজিবাদের স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা বদলে সমাজতন্ত্রের রাষ্ট্রীয় পরিকল্পনা কমিশন দ্বারা প্রণীত অর্থনীতি পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ, ক্রয় বিক্রয়, দাম নির্ধারণ, উৎপাদন বন্টন পরিচালিত করা হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে পুঁজিবাদী না সমাজতান্ত্রিক কোনটা গ্রহণযোগ্য, হুইচ ওয়ান গ্রহণযোগ্য, বাংলাদেশের ক্ষেত্রে কোনটা প্রয়োগযোগ্য বা গ্রহণযোগ্য, যাই বলি না কেন, একটু খেয়াল করে আমরা বিষয়টা। বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক ও রাজনৈতিক কাঠামো পর্যালোচনা করলে দেখা যায় যে ব্রিটিশ আমলে প্রবর্তিত বিভিন্ন প্রথা কিছুটা পরিবর্তিত ও সংশোধিত আকারে আজও এ দেশে বিরাজমান। এদেশে কৃষিতে উৎপাদন সম্পর্ক এখনো শোষণমূলক বলা যায়। আমাদের দেশে মৌলিক ভূমি সংস্কারের ভিত্তিতে কৃষি উন্নয়নের জন্য পরিকল্পিত ও জনকল্যাণমুখী কোনো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় নাই। সামন্তবাদের চিহ্ন টিকে থাকার জন্য একদিকে যেমন কৃষি উৎপাদন ব্যাহত হয়, তেমনি এটি কৃষকদের ক্রমবর্ধমান দারিদ্র, সঞ্চয় বাড়ার পথ রুদ্ধ এবং শিল্পের জন্য প্রয়োজনীয় বাজার সংকুচিত করে দেশের শিল্পোন্নয়ন ব্যাহত করেছে। তদুপরি মৌলিক ভূমি সংস্কারের সাহায্যে গ্রামীণ অর্থনীতি
পুনরুজ্জীবন, কুটির ও অন্যান্য ছোটখাটো গ্রামীণ শিল্পের সংরক্ষণ ও প্রসার ইত্যাদি পদক্ষেপ না থাকায় শিল্প বিকাশের পটভূমি আজ পর্যন্ত সৃষ্টি করা সম্ভব হয় নাই। সো শিল্প, ব্যাংক, বীমা ইত্যাদির ক্ষেত্রে যে রাষ্ট্রীয়করণ প্রক্রিয়া ইতিপূর্বে আরম্ভ হয় তা দেশের আর্থসামাজিক উন্নয়নে কতটুকু সুফল রাখতে পারবে সে সম্পর্কে পাকিস্তান আমলের অভিজ্ঞতার যথেষ্ট সন্দেহ রয়েছে। পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্কের মধ্যে সঙ্গতি প্রয়োজন। এর অভাবে উৎপাদন শক্তি ব্যাহত হতে বাধ্য। এই সঙ্গতি না থাকা বর্তমানে পুরনো সমাজ কাঠামোর আয়তায় দেশে দিন দিন ভূমিহীন ও দিনমজুরের সংখ্যা বাড়ছে। সুতরাং বর্তমানে আধা সামন্তবাদী এবং আধা পুঁজিবাদী আর্থসামাজিক কাঠামোর আওতায় সংখ্যাগরিষ্ঠ জনগণের সার্বিক কল্যাণ প্রায় অসম্ভব বলা যায়। তাই পরিকল্পিত সমাজ কাঠামো পরিবর্তন না করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ভূমিহীন ও নিম্নবিত্ত মানুষের আর্থিক অবস্থার উন্নতি, শিল্প উন্নয়নের জন্য বাজার সৃষ্টি, উন্নয়নের জন্য উদ্বৃত্ত সৃষ্টি ও গঠন করা ইত্যাদি অসম্ভব বলা যায়। সুতরাং অর্থনীতিতে জনগণ ও সমাজের দ্রুত পরিকল্পিত উন্নয়নের স্বার্থে এদেশে পুঁজিবাদী পদ্ধতির তুলনায় সমাজতান্ত্রিক পদ্ধতি ভালো। আচ্ছা, এখন এখানে কিছু কথা না বললে নয়। একটা পুঁজিবাদী অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে মুনাফা বৃদ্ধি। হ্যাঁ, ১০০ টাকা উৎপাদন খরচ, তারা ৫০০ টাকায় বিক্রি করবে। তাদের মেইন ফোকাস হচ্ছে মুনাফা বৃদ্ধি। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মেইন ফোকাস হচ্ছে সামাজিক কল্যাণ বৃদ্ধি। পুঁজিবাদী অর্থনীতিতে এখানে হচ্ছে শ্রেণী শোষণ আছে। যাদের দ্বারাই আমি উৎপাদন করছি তাদের যে মজুরিটা দিব এটা হচ্ছে আত্মতোষণ স্তরের মজুরি, সাবসিস্টেন্স লেভেলের মজুরি। কিন্তু সমাজতান্ত্রিক যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিতে আমাদের মজুরি যখনই যাবে, মজুরি দিতে গেলে সে কতটুক খাটছে, সে কতটুক কাজ করছে, এই কাজের অনুপাতে তারা মজুরিটা পেয়ে যাবে। সো সেই ক্ষেত্রে তার কি উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন সবই হবে তার কাজের অনুপাতে। সেখানে শ্রেণী শোষণের কোনো উপায় নেই। আর পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, যেভাবে হোক মুনাফা, প্রফিট ম্যাক্সিমাইজ। এক্ষেত্রে শ্রমিককে যত সুযোগ না দিলেই নয়। কিন্তু আমাদের সমাজতান্ত্রিক অর্থনীতি সেটা না। সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন সবকিছুর ক্ষেত্রে দেখা যায় মানে ফোকাস থাকে যে যাতে সমাজের মানুষের কল্যাণটা কি হয়, সর্বোচ্চ হয়। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতির তুলনায় সমাজতান্ত্রিক পদ্ধতি ভালো বলা যায়। এখন আসি আমরা কনসেপ্ট অফ মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমিটা কি? আচ্ছা, এখন আসি মিক্সড ইকোনমি। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি বলতে কি বুঝো। মিশ্র অর্থনীতি ব্যবস্থা বলতে এমন এক অর্থ ব্যবস্থা বোঝায় যেখানে বেসরকারি এবং সরকারি উদ্যোগে বা কাজকর্ম যুগোত্তর ভাবে বিরাজমান। মানে সোজা কথা, পুঁজিবাদী থেকে কিছু কনসেপ্ট নিব আর সমাজতান্ত্রিক থেকে কিছু কনসেপ্ট নিব। দুই কনসেপ্ট নিয়ে আমি মিক্সড ইকোনমিটা রান করব। তো উৎপাদন, ভোগ, বিনিয়োগ মানে কিছু কিছু সম্পদের মালিক বেসরকারি খাতে থাকবে, কিছু কিছু সম্পদের মালিক সরকারি থাকবে, কিছু কিছু সম্পদ মালিক আবার যৌথ ভাবে থাকবে। সম্পদ উৎপাদন, ভোগ, বিনিয়োগ, উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন ইত্যাদি ক্ষেত্রে আমাদের ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি সরকারের নিয়ন্ত্রণ থাকবে। তখন সেই ধরনের অর্থনীতিকে মিক্সড ইকোনমি দেখা যায়। সো তাকে মিক্সড ইকোনমি বলে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কোন কোন অর্থ ব্যবস্থাটা প্রচলিত? অবশ্যই মিক্সড ইকোনমি। এখন আসি ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতির পরস্পর বিরোধী কাঠামোর মধ্যে এক ধরনের আপোষ হলো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি হলো এমন এক ব্যবস্থা যা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের বেশিরভাগ ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত।
মিশ্র অর্থনীতি দুটি প্রধান ক্ষেত্রে সহাবস্থানের ভিত্তিতে গড়ে ওঠে, রাষ্ট্রীয় মালিকানাধীন ক্ষেত্র এবং ব্যক্তি মালিকানাধীন ক্ষেত্র। এছাড়া আরো একটি বিষয় মিশ্র অর্থনীতিতে বিরাজ করতে পারে, সেটি হলো সমবায় ক্ষেত্র। উৎপাদনের উপায়সমূহের উপর ব্যক্তিগত মালিকানা, অর্থনৈতিক কাজকর্মে ব্যক্তিগত উদ্যোগ, এগুলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান ভিত্তি। অপরদিকে সমাজতান্ত্রিক অর্থনীতির মূল ভিত্তি উৎপাদনের উপায়সমূহের উপর রাষ্ট্রীয় মালিকানা সহ অর্থনীতির যাবতীয় কাজকর্মে রাষ্ট্রীয় উদ্যোগ। মিশ্র অর্থনীতিতে ব্যক্তি মালিকানাধীন ক্ষেত্র এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ক্ষেত্র পরস্পর বিরোধী নয়, এরা একটি অপরটির পরিপূরক। মিশ্র অর্থনীতি ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার অসম্পূর্ণতার দিক পরিহার করে উভয় ব্যবস্থার সুবিধা ব্যবহার করতে চায়। আর এই কাজ করতে মিশ্র অর্থনৈতিক পরিকল্পনার কি করতে হয়? সাহায্য নিতে হয়। আমরা এখন দেখব মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ। নাম্বার 1, মিশ্র অর্থনীতির পরিকল্পনা সমাজতান্ত্রিক পরিকল্পনার মতো ততটা ব্যাপক নয়। এখানে উন্নয়নের জন্য অর্থনীতিকে রাষ্ট্রীয় ক্ষেত্র, ব্যক্তিগত ক্ষেত্র দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। উৎপাদনের যেসব ক্ষেত্রে শিল্পজাত পণ্য বা সেবাসমূহ সেবামূলক কাজে মুনাফা খুব কম, সেখানে বিপুল পুঁজির প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে শিল্প প্রকল্প ফলপ্রসূ হতে অনেক সময় লাগে। ওইসব ক্ষেত্রে রাষ্ট্রীয় খাতের অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণস্বরূপ রেলপথ, সড়কপথ, বিমানপথ, পরিবহন, শক্তি উৎপাদন প্রকল্প, ডাক ও তার বিভাগের কথা উল্লেখ করা যায়। এসব ছাড়া প্রতিরক্ষা, আণবিক শক্তি, মৌলিক ও ভারী শিল্প রাষ্ট্রীয় খাতের অধীনে রাখা হয়। তো এসব ক্ষেত্রে পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগের পরিমাণ, লক্ষ্যমাত্রা, অগ্রাধিকার পাওয়ার বিষয় নির্ধারিত হয়। অপরদিকে কৃষি, ভোগ্যপণ্য, শিল্প এগুলো কম গুরুত্বপূর্ণ হয়, ব্যক্তিগত খাতে থাকে। নাম্বার 2, দ্বিতীয়ত, মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত খাতের যথেষ্ট স্বাধীনতা ভোগ করলেও জনগণের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রকে অনেক সময় ব্যক্তি খাতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে হয়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যে সব সময় নেতিবাচক হয় তা নয়। অপরদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ইতিবাচক দিকও থাকে। কখনো কোনো রাষ্ট্র বিশেষ ক্ষেত্রে বিভিন্ন শিল্পকে কর রেয়াত মানে ট্যাক্স এক্সেম্পশন যেটাকে বলা হয়, ট্যাক্স অব্যাহতি সুবিধা দেয়া থাকে। ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা নতুন শিল্প যাতে পায় তারা কি করে ব্যবস্থা করে। তৃতীয়ত, মিশ্র অর্থনীতির সমবায় ক্ষেত্র প্রয়োগ হয়। কৃষি, ভোক্তাদের ক্রয়, ক্ষুদ্রায়তন উৎপাদন ইত্যাদি কাজে সমবায় কার্যকর ভূমিকা নিতে পারে। চতুর্থত, শিল্প অর্থনীতিতে যেসব খাত বেসরকারি উদ্যোগ থাকে না, সেখানে সরকারি খাত উপস্থিত থাকে। যেমন ভারী এবং মৌলিক শিল্প স্থাপনে বেসরকারি উদ্যোক্তা কম থাকে, সেখানে সরকারি উদ্যোগ নেওয়া হয়। পঞ্চমত, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সব ধরনের বেসরকারি উদ্যোগ মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। পক্ষান্তরে সরকার জনগণের কল্যাণের কথা চিন্তা করে সর্বক্ষেত্রে মুনাফা অর্জনের জন্য উৎপাদনের কাজ পরিচালনা করে না। তো আমরা এখন দেখব যে মিশ্র অর্থনীতিতে কিভাবে বেসিক ইকোনমিক প্রবলেমটা কি করে সলিউশন করি। একটু খেয়াল করি। How basic economic problem can be solved in mixed economy? Mixed economy তে কিভাবে বেসিক ইকোনমিক প্রবলেমটার সমস্যার সমাধান হয়। দেখেন, সম্পদ সীমাবদ্ধ অথচ সেই তুলনায় অভাব ও অসীম। এই জন্য সম্পদ কিভাবে বন্টন করতে হবে তাই অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা হিসেবে বিবেচিত। তাই অসীম অভাবের মধ্যে যেগুলো গুরুত্ব বেশি সেগুলোতে প্রথম নির্বাচন করতে হয়। সম্পদের এজন্য বিকল্প ব্যবহার রয়েছে। এই বিকল্প ব্যবহারের মধ্যে সম্পদ বন্টনের যে সমস্যা থাকে তা
তা থেকে কোনো দ্রব্যের উৎপাদন কতটুকু করা সম্ভব, একটি দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ করতে গেলে অন্য দ্রব্যের কতটুকু ছেড়ে দিতে হয়, সে সম্পর্কে কি পাওয়া যায়? ধারণা পাওয়া যায়। অর্থাৎ একটি দ্রব্যের সুযোগ ব্যয় কত তা সম্পদের বিভিন্ন প্রকল্প বন্টন থেকে ধারণা করা যায়। সো মিশ্র অর্থনীতিতে বেসরকারি উদ্যোগ ও কর্মকাণ্ডের পাশাপাশি সরকারও স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মে নিয়োজিত থাকে। এরূপ অর্থনীতিতে সরকার দ্রব্যের উৎপাদন সমস্যার সমাধান নিম্নোক্ত এক বা একাধিক উপায় করতে পারে। বিভিন্ন ধরনের কর আরোপ এবং ভর্তুকি প্রদানের ক্ষেত্রে সরকার বাজার মূল্য বা মূল্য প্রক্রিয়ার উপর হস্তক্ষেপ করে কি দ্রব্য উৎপাদন হবে তার সংশোধন করতে পারে। নাম্বার 2, সরকার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আরোপ করে কিছু দ্রব্য উৎপাদন নিষিদ্ধ করে অপর দ্রব্যের উৎপাদনে উৎসাহ যোগান করতে পারে। নাম্বার 3, সরকার নিজেই সরাসরি কিছু দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত থাকতে পারে। মানে প্রথমত সরকার কিছু দ্রব্য ডিরেক্ট সে উৎপাদন করবে, সরকার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ করবে, কিছু দ্রব্য নিষিদ্ধ করবে, আর কিছু দ্রব্য উৎপাদনে সে উৎসাহ প্রদান করবে। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের কর আরোপ, ভর্তুকি উৎপাদনের মাধ্যমে সরকার বাজার ও মূল্য প্রক্রিয়ার উপর হস্তক্ষেপ করে কি দ্রব্য উৎপাদন হবে তার সংশোধন করতে পারে। ঠিক আছে? তো অর্থনীতির অন্যতম সমস্যা হলো সীমাবদ্ধ সম্পদ দ্বারা দ্রব্যের উৎপাদন সমাজে কিভাবে করা যায় করবে, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন সম্পদ উপকরণের সংমিশ্রণ বা উৎপাদন কৌশল নির্ধারণের বিষয়টি আপনা-আপনি এসে পড়ে। তবে কোনো নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে বিভিন্ন বিকল্প উৎপাদনের কৌশলের উপস্থিতিও লক্ষ্য করা যায়। তো ইসলামী এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইসলামী ইকোনমি। তো ত্রয়োদশ শতাব্দী থেকে ইসলামী চিন্তাবিদ, গবেষক ও অর্থনীতিবিদগণ ইসলামী অর্থনীতির একটি কার্যকরী গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন। মোহাম্মদ বিন হাসান তুসি 1201 থেকে 1274 খ্রিস্টাব্দে বলেন যে ইসলামী অর্থনীতি হলো পারস্পরিক সহযোগিতায় ভিত্তি ও জনকল্যাণের বিজ্ঞান। ইবনে খালদুন বলেছেন যে ইসলামী অর্থনীতি হলো জনগণের কল্যাণের সাথে সম্পর্কিত বিজ্ঞান। আজ পর্যন্ত অনেক ইসলামী অর্থনীতিবিদ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ইসলামী অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংজ্ঞার নিচে দেয়া হলো। আকরাম খানের মতে সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে জাগতিক সম্পদ সংগঠিত করার মাধ্যমে যে মানবীয় কল্যাণ অর্জন করা যায় সে সম্পর্কিত জ্ঞানই হলো ইসলামী অর্থনীতি। ঠিক আছে? তো এছাড়াও মজদের কাহাফের মতে ইসলামী অর্থনীতি হচ্ছে এমন এক ব্যবস্থা নিয়ে আলোচনা করে যেখানে ইসলামী আইন প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান থাকে এবং অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে। সৌদি অর্থনীতিবিদ প্রিন্স মোহাম্মদ আল ফয়সাল বলেন, ইসলামী অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা আল্লাহ প্রদত্ত নীতিমালার আওতায় সম্পদ ও উৎপাদনের উপকরণ সমূহের ব্যবহার এবং মানুষের পার্থিব চাহিদা মেটানোর ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। অধ্যাপক খুরশিদ আহমেদ বলেন, ইসলামী অর্থনীতি হলো ইসলামী দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক সমস্যা এবং সেই অনুসারে সমাধান মানবীয় আচরণ সমস্যা এবং ওইসব সমস্যার ইসলামী প্রেক্ষিতে মানবীয় আচরণকে বোঝায়। তো ইসলামী অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো এটা একটা শরীয় সম্পন্ন পথে উপার্জন করতে হবে, অপব্যয় করা যাবে না, বিলাসিতার তিনি নিন্দা করেছেন, ধন সম্পদ পুঞ্জীবিত করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সকলের জীবিকা নিশ্চয়তা বিধান করা হয়েছে, ব্যক্তি মালিকানার স্বীকৃতি। হ্যাঁ, কিছু সম্পদের উপর ব্যক্তি মালিকানা থাকবে, সমস্যা নাই, কিন্তু সম্পদ অধিক কুক্ষিগত করা যাবে না। ঠিক আছে? মৌলিক প্রয়োজন
পূরণের নিশ্চয়তা বা বিধান ইসলামী অর্থনীতি করেছে, যেখানে জাকাত আছে, ফিতরা আছে, ওরস আছে, খারাজ আছে, সাদকা আছে, সুবিচার প্রতিষ্ঠা। ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সুবিচার প্রতিষ্ঠা। ইসলামী অর্থনীতি ব্যক্তি ও সমষ্টি উভয় ক্ষেত্রে উভয়ের স্বার্থের সংরক্ষক। সামাজিক কল্যাণ, ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণ বাইতুল মাল, জাকাত, সাদকা, ওসর, ফিতরা, সাদকা ইত্যাদি পরিচালনা করে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সামাজিক কল্যাণের পথও সুগম হয়। এছাড়া রাস্তাঘাট, পুল নির্মাণ, পুকুর খনন, পানির ব্যবস্থা করে দেয়া, মুসাফিরখানা, সরাইখানা প্রতিষ্ঠা, কবরস্থান নির্মাণ ইত্যাদি সামাজিক কল্যাণের কাজে ইসলাম যথেষ্ট উৎসাহ দিয়েছে। নাম্বার 9, সম্পদের সুষম বন্টন। ইসলামী সমাজে আয় ও সম্পদের সুষম বন্টন পরিলক্ষিত হয়। একটি দেশের অর্থনীতির সমৃদ্ধি, প্রবৃদ্ধি, সমৃদ্ধি, উন্নয়ন আয় ও সম্পদের সুষম বন্টনের উপর নির্ভরশীল। যদি সম্পদের বন্টন সুষম না হয়, মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীবিত থাকে, তবে দেশে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, সঠিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ইসলামী অর্থনীতি আয় ও সম্পদের সুষম বন্টনের সুনির্দিষ্ট নীতিমালা থাকায় দেশের উন্নয়ন দ্রুত হয়। যাই হোক, আমি মাইক ওপেন করে দিচ্ছি। আপনারা এখন পর্যন্ত 31 জন উপস্থিত। যদি কারো কোনো জায়গায় বা কোনো স্লাইডে প্রবলেম থাকে তাহলে আমাকে বলেন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা তাহলে বলেন। না স্যার, বুঝেছি। এটা টোটালি থিওরিটিক্যাল জিনিস। একটু বইটা খুলে, মনোরঞ্জন স্যারের বইটা খুলে দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? আর উপস্থিতি 35 জন ছিল, কমতে কমতে 29-এ আসলো, এরপরে আবার বাড়তে বাড়তে 30-এ গেল। কাহিনী কি আমি বুঝলাম না। জানি স্যার, অনেকের নেটে সমস্যা হতে পারে, কেউ ডিসকানেক্ট হয়ে যায়, আবারও জয়েন করে, এরকম হতে থাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের মতোই সবাই ভালো থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবো। ঠিক আছে? ওকে, হ্যাঁ।